শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। এখনও সিএমএইচ মর্গে রাখা ৬ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। এদিকে এই ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বেশিরভাগই হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদের বেশিরভাগই শিশু। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা অধিক আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের ৩ ক্যাটাগরিতে বিভক্ত করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। যুদ্ধবিমান বিধ্বস্তের আগে মাঠে খেলছিল কিছু শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তেই আছড়ে পড়ে বিমানটি। এ সময় দিক বিদিক ছুটোছুটি করতে দেখা যায় তাদের। বিমানটি মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে আছড়ে পড়ার সাথে সাথে বিধ্বস্ত হয়। আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ হয় বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। ভয়াবহ এই দুর্ঘটনায় যারা গুরুতর দগ্ধ হয়েছে তাদের মধ্যে ৪৪ জন এখনও বার্ন ইনস্টিটিউটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি রোগীদের মধ্যে ৮ জন অধিক আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন, ১৩ জন একটু কম আশঙ্কাজনক, বাকি ২৩ জন দ্রুতই বাসায় ফিরতে পারবে বলে মনে করছেন চিকিৎসকরা। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে। তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা ১২ ঘন্টা জায়গায় ৬ ঘন্টা করব কি ৭ ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে নেয়ার প্রয়োজন কিনা তা আগামী ৪৮ ঘন্টার আগে বলা সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী ৪৮ ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে কাউকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম। যমুনা টিভিকে তিনি জানান, হতাহতদের তালিকা নিয়ে কমিটি কাজ করছে, এরপর সকল সন্দেহ দূর হয়ে যাবে বলেও আশা করেন তিনি। জানান, শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। কোনো কিছুতে আমরা বিচলিত তো হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আবার লোক আনছে, যে বাচ্চারা যদি ঘাটে গিয়ে থাকে তাহলে পরে এটা ওদেরকে বোঝানো উচিত। আমরা কি এরকম তো আছি, তো কালকে পশ্চিম মধ্যে হয়তো ডেভেলপমেন্ট বুঝতে পারবে। চোখের সামনে আগুনে পুড়ে প্রাণ গেছে অনেকের। বিশ্বাস করতে পারছেন না নিজের বেঁচে ফেরাকে। এমন এক ধরনের ট্রমার মধ্যে আছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। অভিভাবকরা জানালেন, স্কুলের সামনে ছুটে আসতে চাইছে তাদের সন্তানরা। এদিকে আজ দর্শনার্থী সাংবাদিক কাউকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানায় স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। বাবা মা কলেজের হোস্টেলে থাকা সন্তানকে নিয়ে বাসায় চলে যাচ্ছেন। ক্লাস শুরু হতে দেরি হবে, তাই সন্তানকে আর দূরে রাখতে চাইছেন না তারা। তবে আমি নিরাপদে আছি, ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি। তখন আমি একটু হলাম, তারপরে আমি চলে আসবো, কিন্তু আমি আসতে পারলাম না। কালকে আসছি, আইসি আমি নিয়ে যাচ্ছি। ওনারা ফোন করলে আবার নিয়ে আসবো আর কি, পরীক্ষা চলতেছে তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে আশপাশের মানুষজন আসছেন স্কুলটির সামনে। আমার মেয়েকে নিয়ে আসছি, জাস্ট আসলে খুব খারাপ লেগেছে শুনে। আমার অনেক টিচার আহত হয়েছে, আমার ছোট ভাই বোনের আহত হয়েছে। ডক্টর ইউনূস কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের একটু সেভে রাখে। তবে বুধবার বন্ধ ছিল মাইলস্টোনের প্রধান ফটক। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখের সামনে বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে সহপাঠী, বন্ধুদের। সেসব দৃশ্য এখনও মনে দাগ কেটে আছে। অভিভাবকরা উদ্বিগ্ন সন্তানের স্বাভাবিক শিক্ষা জীবন নিয়ে। ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারতেছে। অলরেডি বাসার থেকে বলতেছে যে আম্মু, আমরা ওই স্কুলে আমি আর যেতে পারবো না। কিয়ামত কয়েকের জীবনে শুনছে যে কিয়ামত ঘটবে মারা যাওয়ার পর। আসলে এরা চোখে দেখার মতন জিনিসটা। এই যে মনে করেন ওপেন প্লেস যেসব কলেজ ক্যাম্পাসগুলো, বড় পার্মানেন্ট ক্যাম্পাসগুলো আছে, আমার মতে এই ক্যাম্পাসের উপর থেকে সব ধরনের প্লেন, যাত্রীবাহী প্লেন, বিমান প্রশিক্ষণ প্লেন, এই নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমার মতে। আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নিজের পদত্যাগের অভিপ্রায় নেই, কাজের ব্যত্যয় হয়েছে, সরকার এমন মনে করলে পদত্যাগ করবেন। সচিবালয়ে পদত্যাগ ইস্যুতে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বলেন, পরীক্ষা পেছানোর মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। শিক্ষা সচিবকে প্রত্যাহারের বিষয়ে জানা ছিল না শিক্ষা উপদেষ্টার। এইচএসসি পরীক্ষা বিলম্বে স্থগিতের কারণে সোমবার মধ্যরাত থেকেই ফুঁসেছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গেলে 9 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে। যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে একই সময়ে সচিবালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সাথে। এসব বিষয় নিয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা উপদেষ্টা। বলেন, এ ঘটনায় মন্ত্রণালয়ের কাজের কোনো ব্যত্যয় হয়নি, নিজে থেকে পদত্যাগের ইচ্ছেও নেই তার। সেক্রেটারি রিজাইন করেছেন, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। কেউ নিখোঁজ থাকলে ঘটনার দিন উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের তালিকা ধরে তা বের করার নির্দেশনা দেয়া হয়েছে বলেন শিক্ষা উপদেষ্টা। ইনস্ট্রাকশন দিয়েছে স্কুলকে, আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক, তারা বের করুক, এবং যদি কোনো থাকে, মানে এই ব্যাপারে মিসিং পারসন থাকে, অবভিয়াসলি অথরিটিজ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট। পরীক্ষা পেছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও ব্যাখ্যা করেন শিক্ষা উপদেষ্টা। বলেন, একক সিদ্ধান্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে। উপদেষ্টা জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর 2 থেকে 3 দিন পরে স্থগিত পরীক্ষা নেওয়া হয়। 2-1 দিনের মধ্যে এসব স্থগিত পরীক্ষা নেওয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে জানান শিক্ষা উপদেষ্টা। পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। তানভীর, আজ তো ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিক এবং যারা রয়েছেন এসেছেন যারা, এখন কন্ট্রোল রুম কি খোলা হয়েছে কিনা এবং নিখোঁজ স্বজনের খোঁজ খবর নিতে কেউ কি আসছেন কিনা?
ইশরাত এখন পর্যন্ত নিখোঁজ কারো খোঁজখবর নিতে কেউ আসেনি এবং কন্ট্রোল রুমের কথা যেটি আমরা শুনছি, এখানে আসলে আমরা কোনো ধরনের কন্ট্রোল রুমের কোনো কর্মকাণ্ড কিংবা তৎপরতা আমাদের চোখে পড়েনি। তবে এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী এখানে আমরা দেখতে পেয়েছি যে এটি আসলে একটি দুর্ঘটনাস্থল, কিন্তু দুর্ঘটনাস্থল হলেও এটি একটি যেন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, কারণ আসলে প্রচুর পরিমাণ মানুষজন আসছেন যারা শুধুমাত্র দেখার জন্য আসছেন এবং প্রত্যেকেই আসলে নিজ নিজ ডিভাইস দিয়ে, মোবাইলটা দিয়ে আসলে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং অনেকে আছেন এদের মধ্যে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন, এরকম মানুষও আমরা অনেক দেখতে পেয়েছি। আমরা 4টা থেকে এখানে অবস্থান, 4টার সময় আমরা দেখেছিলাম যে 4টা কিংবা তারও আগে এত মানুষের উপস্থিতি কিন্তু ছিল না, কিন্তু আসলে বিকেল ঘনিয়ে আসার পর এখন আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু দেখছি যে আসলে পাল্লা দিয়ে মানুষের ভিড় বেড়েই চলছে এবং তারা আসলে দেখতে চাইছেন এখানে কি অবস্থা না অবস্থা, এবং সবার হাতে আপনি দেখবেন মোবাইল। এবং এই যে এখানে যে স্কুলের সামনে যে ফটকটি, সেই ফটকটির এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে দাঁড়িয়ে আছে এবং যে ফটকের যে ফাঁক ফোকরগুলো আছে, সেই ফাঁক ফোকরগুলো দিয়েও কিন্তু অনেকে তাদের মোবাইলটা দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন এবং দাঁড়িয়ে আছেন। এবং এর আগের দুদিন যেহেতু এই মাইলস্টোন স্কুলের ভিতর ঢুকতে দিয়েছিল, আজকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এটি নিয়েও আসলে যারা এসেছেন এখানে আজকে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আফসোস দেখা গেছে। এবং আবার অনেকে এটাও বলছেন যে আসলে এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায় আন্দোলিত হয়ে তারা মূলত এসেছেন এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে। তবে আমরা বরাবরই দেখতে পাই এ ধরনের বড় বড় যে কোনো ঘটনায় আসলে বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি উৎসুক, অনেক বেশি অনুসন্ধিৎসু, তাই তারা আসলে ভিড় করেন। এবং আমরা দেখেছি যে যেদিন এই দুর্ঘটনাটি ঘটলেও সেদিনও কিন্তু আসলে এই যে মানুষের এত ভিড়, সেই ভিড়ের কারণে উদ্ধার কার্যক্রম সহ চিকিৎসা কার্যক্রম যা কিছু ছিল সব কিছু কিন্তু ব্যাহত হয়েছে। এবং এই যে এইখানে যে স্কুল ভবনের পাশে আরেকটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি কিছুটা সংকীর্ণ এবং সেখানে আসলে নির্মাণ কাজ চলছে, উঁচু নিচু এবড়ো একটি রাস্তা, এবং সেদিক দিয়েও আমরা দেখেছি আসলে প্রচুর মানুষ জটলা করছে এবং জটলা করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জটলা করার পর তারা আসলে প্রত্যেকের হাতেই যেহেতু মোবাইল আছে, কেউ ছবি তুলতে চাইছেন, কেউ ভিডিও করতে চাইছেন, আবার গণমাধ্যমের কর্মীদেরকে দেখেও কিন্তু অনেকে জটলা করছেন এখানে। ইশরাত, এত বড় একটি দুর্ঘটনার পর এখনো উৎসুক মানুষের ভিড় দেখলাম আমরা। ধন্যবাদ আপনাকে তানভীর। 13টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের মিজানুর রহমান, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জেএসডির তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও বাসদের বজলুর রশিদ ফিরোজ। সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেয় সিপিবি। 5ই আগস্টের মাঝামাঝি নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সবই নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে ব্যবস্থা নিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানানো হয়েছে। বিএনপি মনে করে দ্রুত রাজনৈতিক সরকার গঠিত হলে সংকট কমে আসবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ে একদল শিক্ষার্থীর প্রবেশকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে যমুনায় বৈঠক করে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে, দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত।
রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলেছি। মির্জা ফখরুল জানান, মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি। আমরা দেখছি দুর্ঘটনা, তারাও দুর্ঘটনা দেখছি, এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন যে জুলাই আগস্টে আওয়ামী সরকারের পতন ঘটেছিল 1 বছরের ব্যবধানে, সেই সময়ে ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা কিংবা সচিবালয় ঘিরে বিশৃঙ্খলাও নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চললেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ আছে বলেও মত মির্জা ফখরুলের। বকাবকি এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা। এর আগে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। বৈঠকে বিএনপি ঘোষিত রেইনবো নেশন গড়ার প্রতিশ্রুতি তুলে ধরতে 30 আগস্ট ময়মনসিংহে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সমাবেশকে কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের 118 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ সংশোধন করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে একথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগে কমিটি গঠনের বিপক্ষে ছিল তার দল, তবে এখন শুধুমাত্র নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়ার সাথে একমত বিএনপি। এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলে এ মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর সম্ভব। এ সময় নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া এবার সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। একটা বিষয়ই আজকে আমরা একমত হতে পেরেছি, বাকি 4টা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে। তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত 7ম শ্রেণীর ছাত্র উক্কচিং মারমাকে সমাহিত করা হয়েছে। বিকেলে রাঙামাটির রাজস্থলীর বাঙ্গাহালিয়ায় তাকে সমাহিত করা হয়। গত সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় উক্কচিং মারমা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই মৃত্যু হয় উক্কচিং মারমার। গতকাল সন্ধ্যায় রাঙামাটিতে তার গ্রামের বাড়িতে আনা হয় মরদেহ। পরে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ শেষে সমাহিত করা হয় তাকে। উক্কচিং মারমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে জামায়াত। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়েবে আমির। তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়াও পড়েন তারা। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী। এখনও যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। আল্লাহ
এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কি অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। দর্শক, সিলেটের বিয়ানীবাজারে সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা এই দুইটাতেই বোধহয় দুর্নীতি, না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার গুণ, এটা তারাই করতে পারে। সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই, তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই উপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরাগিয়ান করে আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে, তখন দেশ থেকে একা পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের কিছু অংশ শুনছিলাম আমরা। কুমিল্লায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পথসভা। শহরের টমছম ব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এরপর টাউন হলে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এর আগে চাঁদপুরে চলে এনসিপির কর্মসূচি। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোথাও আওয়ামী লীগ মাথাচাড়া দিলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এই সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে হাজীগঞ্জের শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর শাহরাস্তির দোয়াভাঙ্গায় সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এর আগে জেলার সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। বিরোধী যারা লড়াই করেছি, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। দর্শক, এনসিপির পদযাত্রার বিষয়ে আরো খবর জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পথসভা কি শুরু হয়েছে সেখানে এবং কি বললেন কেন্দ্রীয় নেতারা? ধন্যবাদ। আসলে এনসিপির যে পদযাত্রাটি, সেই পদযাত্রা কিন্তু শোক র্যালিতে পরিণত হয়ে এখন কুমিল্লা টাউন হল মাঠে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। এখানে কিন্তু যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরে। এখন অন্যান্য যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। তবে এই কুমিল্লা টাউন হল মাঠ কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ যারা এনসিপি
এনসিপি সমর্থক রয়েছেন কিংবা যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যে নতুন স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে এনসিপির মাধ্যমে স্বপ্ন পূরণ হবে এমনটি আশা নিয়েই কিন্তু এখানে যারা বিশেষ করে তরুণ এবং যুব সমাজ কিন্তু উপস্থিত রয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে তো যে এখানে যে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম রয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। ইতিমধ্যে যে কেন্দ্রীয় আরেকজন নেতা যে হাসান মান্নান সেই বক্তব্য রেখেছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো যে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে সাধারণ মানুষ অপেক্ষা করছেন। তবে মানুষের যেহেতু কুমিল্লা জুলাই আন্দোলনে কুমিল্লা ছিল একটি টার্নিং পয়েন্ট, সেই জায়গাতে কিন্তু আসলে কুমিল্লাবাসীর আজকের যে প্রত্যাশা সেটি কিন্তু অনেক। তারা প্রত্যাশা করছেন হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে নতুন ঘোষণা, কোনো ধরনের ঘোষণা আসবে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তাদের যে পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে যারা যে কুমিল্লা কিন্তু আজকে যে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম আসার কথা ছিল তিনি আসেন নাই, এবং সদস্য সচিব আক্তার হোসেন আসার কথা ছিল তিনিও আসেন নাই। তো এখানে কিন্তু আজকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন। তাদের বক্তব্য শোনার জন্যই কিন্তু কুমিল্লাবাসী দীর্ঘ অপেক্ষায় রয়েছে। খোকন, ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন ধরে আটকে থাকা ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা। সকালে রাজধানীর গুলশানের 2-এ অবস্থিত ইতালি এম্বাসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। পরে পুলিশ সেখানে থেকে সরিয়ে দিলে গুলশান 1 নম্বরে অবস্থিত ইতালিয়ার ভিসা সেন্টারে বিএসএফ গ্লোবালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় তারা অভিযোগ করেন ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে 1.5 থেকে 2 বছর অপেক্ষা করলেও মেলেনি ভিসা। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়কে জানালেও কোনো সুরাহা হয়নি। আজকে প্রায় 1.5 বছরের মতন এখন পর্যন্ত আমাকে কোনো অ্যাপার্টমেন্ট দিতেছে না। যদি কাগজটা অরিজিনাল থাকে আমাদের ভিসা দিক, আর যদি অরিজিনাল না থাকে ভাই আমাদের রিজেক্ট করে দিক, আমরা ভিসা চাই না। আমি কুয়েত থেকে চাকরি ছাইরা এসে আমি বিএফএস এ জমা দিয়েছি আগস্টের 14 তারিখে 23 সালে। সেই পাসপোর্ট আমার আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। একটু ভালো থাকার আশায়, ফ্যামিলিকে একটু ভালো রাখার আশায় তারা বাড়িতে এসে এই দালাল এই বিএফএস এর মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে আজকে তারা নিঃস্ব। আমরা যদি আজকে কর্মসূচি করছি, এরপরে যদি আমাদের এই সিন্ডিকেট ভাঙা না হয় আমরা মেন রোডে একটা গাড়ি চলাচল করতে দিব না ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্বাসরোধে হত্যার অভিযোগ তুলছে নিহতের পরিবার। দুপুরে সদরের পূর্ব সৈয়দপুরে গ্রামের মনু মিয়ার বাড়ি থেকে কুলসুম আক্তার কল্পনার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় নিহতের পায়ে তার শ্বশুর দেবরসহ 4 জনের নাম লেখা ছিল। ধারণা হত্যার শঙ্কা থেকেই নাম লিখে যান কল্পনা। এছাড়া শরীরের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ প্রায় 8 দিন আগে কল্পনার মেয়ে সন্তান হয়। বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে তাকে দেখতে যায় কল্পনার পরিবার। তবে উপহার পছন্দ না হয় বিভিন্ন কটূক্তি করে শ্বশুরবাড়ির লোকজন। এছাড়া সিজারের টাকা নিয়েও বাকবিতণ্ডা হয়। পরিবারের দাবি এর জেরেই কল্পনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্বামী বিদেশে থাকার সুযোগে বিভিন্ন সময় শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হতো কল্পনা বলেও অভিযোগ করেন তারা। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো 2টি মামলা হয়েছে। সংঘাতের দিন জেলখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় 160 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1000 জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন জেলার। অপরদিকে টুঙ্গিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের দায়ের মামলায় আসামি করা হয়েছে 282 জনকে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 10-এ। মামলাগুলোতে মোট আসামি করা হয়েছে 9846 জনকে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 322 জনকে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সহিংসতায় নিহত হন 5 জন। গাজীপুরে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন অটোরিকশা স্ট্যান্ড সহ বাজারের আশপাশের দোকানে চাঁদাবাজি করে আসছে ইউনুস আলী ও জসিম তাজ। এ বিষয়ে গেল 20 জুলাই থানায় মামলা করা হলেও তাদের গ্রেফতার করা হয়নি। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
মেহেরপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সহ দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব, অ্যাডভোকেট, যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নির্মাণ কাজে অনিয়ম ধরা পড়ায় পিরোজপুরে একটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। মঙ্গলবার দুপুরে নেসারাবাদের পূর্ব জলাবাড়ি ইউনিয়নের মাদ্রাবাজার সড়কের সেতুটির একটি অংশ ধসে পড়ে। এর আগে সোমবার দুপুরে সেতুর ত্রুটিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু করে এলজিইডি। 2021 সালে ইফতি ইটিসিএলকে 2টি সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। 2022 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। এদিকে সেতুটির ঢালাই দেওয়া অংশে ত্রুটি দেখা দিলে এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় স্থানীয়রা আপত্তি প্রকাশ করেন। পরে এলজিইডির তদন্ত করে সেতুটি ঢালাই করা অংশ ভাঙার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে ব্রিজ বানাইয়ে লোক ওরা মাত্র কোনো লাইন নেই, আগেই ভাঙ্গে পড়ছে। ওটাতে রড মট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট। দেখি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, চলাচলাতে মানুষের সমস্যা হয়েছে, আর পাড়াই যায় এলাকার মানুষের সমস্যা হয়তো। ইসরায়েলের অবরোধে ভয়াবহ রূপ নিয়েছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি। না খেতে পেয়ে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে নবজাতক সহ 3 শিশুও রয়েছে। মৃত্যু ঝুঁকিতে আরও শতাধিক মানুষ। এমন সংকটের মাঝেই ত্রাণ সরবরাহ কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দুর্ভিক্ষ পরিস্থিতি এবং নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। পৃথিবীর রূপ, রং, ঘ্রাণ চেনার আগেই জীবনের শেষ যাত্রা হলো ইউসুফ সাফাদির। জন্মের মাত্র 42 দিনের মাথায় খাবার না পেয়ে মৃত্যু হলো গাজার এই শিশুর। ওর বয়স মাত্র 6 সপ্তাহ, কিন্তু পুরো গাজায় ওর জন্য এক প্যাকেট দুধ পায়নি। খাদ্য সংকটের কারণে ওর মাও অপুষ্টিতে ভুগছে। গাজা কর্তৃপক্ষ বলছে না খেতে পেয়ে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। তাদের মধ্যে নবজাতক সহ 3 শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত 101 জনের মৃত্যু হয়েছে খাদ্যাভাবে। তাদের মধ্যে 80 জনই শিশু। মার্চ থেকে উপত্যকায় সমস্ত ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। শেষ হয়ে যায় খাদ্যের অবশিষ্ট মজুদও। গাজায় সরবরাহ করা আমাদের শেষ ত্রাণের প্যাকেটটুকুও বিতরণ করা হয়ে গেছে। সেখানে দেয়ার মতো কিছুই নেই। এখনো শত শত ট্রাক অপেক্ষমান, কিন্তু ইসরায়েলি বাধার কারণে সেগুলো প্রবেশ করতে পারছে না। এই সংকটের মধ্যে দেইর আল বালাতে ডব্লিউএইচওর ভবনে হামলা করেছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করে দেওয়া হয় ত্রাণের খাবার এবং ওষুধ। তাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে শঙ্কা জানিয়েছে অ্যামনেস্টি অক্সফামের মতো বিভিন্ন সংস্থা। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় বিক্ষোভ হয়েছে তেল আবিবে। পাশাপাশি প্রতিবাদ হয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।